আজকে আমরা সমাধান করব ছায়া প্রকাশনীর এইচএস যে টেস্ট পেপার আছে তার 17 নম্বর সেট। তো তোমরা বলেছো ছায়া প্রকাশনীটা কিছু মডেল করানোর জন্য, আমি তাই শেষ থেকে শুরু করলাম। প্রথম দিকে প্রশ্নগুলো দেখলাম সবই থিওরিটিক্যাল বেস, লাস্টের দিকের গুলো কিছু নিউমেরিক্যাল বেস আছে, তাই আমি লাস্ট থেকেই বা শেষ থেকে শুরু করছি। প্রথম আমি 17 নম্বর মডেলটা করাচ্ছি। আর এমসিকিউ গুলোর এখানে তো উত্তর দেওয়াই আছে, তো এমসিকিউ গুলো আমি করাচ্ছি না, এসএকিউ গুলো করিয়ে দেবো প্রথমে। আর এমসিকিউ যদি কোনোটা বুঝতে না পারো বা উত্তরে অসুবিধা আছে মনে হয়, 17 নম্বর মডেল থেকেই তোমরা শুরু করবে, তাহলে সেটা আমাকে বলবে, আমি সেটা ক্যালকুলেট করে দেখবো উত্তরটা ঠিকঠাক আছে কি। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথম আমাদের পার্ট এ সেকশন 2 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন দিয়েছে একটি অঞ্চলের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেওয়া আছে, ফ্লাক্স ক্যালকুলেট করতে হবে। একই প্রশ্ন, এবিটিএ টেস্ট পেপারের মতনই প্রশ্ন, কিছু কিছু ভালো প্রশ্ন আছে সেগুলো আমি করিয়ে দেবো সবই। তো ই দিয়ে দিয়েছে 2i প্লাস 2j প্লাস k নিউটন কুলম্ব ইনভার্স। আর ফ্লাক্স ক্যালকুলেট করতে হবে yz তল, মানে x বরাবর ক্ষেত্র ভেক্টরটা হবে। ক্ষেত্র ভেক্টর তাহলে যেহেতু বলেছে yz তল, তাহলে ক্ষেত্র ভেক্টরটা হবে 10 yz, মানে yz তলের লম্ব যদি আমরা x yz বলি, তাহলে yz তলের এই তলটার ক্ষেত্রফল দিয়েছে 10 বর্গমিটার, তাহলে তার লম্ব দিক কোনটা, এইটা n ক্যাপ, তাহলে সেটাই হচ্ছে i ক্যাপ। তাহলে ফ্লাক্স কত হলো e ডট s, e ডট s হলো 10 দুগুণে 20 নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -1। তাহলে এটাই হলো ওই যে ক্ষেত্রফল, তার মধ্যে দিয়ে ফ্লাক্সের মধ্যে। 2 নম্বর প্রশ্ন দিয়েছে দুটি তড়িৎ কোষের প্রতিটি তড়িৎচালক বল E এবং আভ্যন্তরীণ রোধ R1 R2, এদের শ্রেণী সমবায় যুক্ত করে এই সমবায়টিকে একটি রোধ ক্যাপিটাল R এর সঙ্গে যোগ করা হলো। প্রথম তড়িৎ কোষটির প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 0 যদি হয়, প্রথম কোষের বিভব পার্থক্য 0 হলে R এর মান কত? ছবিটা কেমন? দুটো তড়িৎ কোষ, এটা E, আভ্যন্তরীণ রোধ R1, এটারও E, আভ্যন্তরীণ রোধ R2, এখানে বাহ্যিক রোধ আছে আর, তাহলে এখানে প্রবাহ ধরলাম I, তাহলে আইটা কত হবে 2e মোট তড়িৎ চালক বল বাই মোট রোধ কত R প্লাস R1 প্লাস R2। এটা 1 নম্বর যদি বলি, এটা 2 নম্বর। প্রথম কোষের বিভব পার্থক্য 0, প্রথম কোষের v সমান তাহলে কত e মাইনাস i R1 ইকুয়ালস টু 0। তাহলে e সমান i R1, এই এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো। অতএব i সমান চলে এলো 2i R1 বাই R প্লাস R1 প্লাস R2। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম R প্লাস R1 প্লাস R2 ইকুয়ালস টু 2R1, তাহলে R বেরিয়ে গেল R1 মাইনাস R2। তাহলে R এর মানটা কত হবে R1 মাইনাস R2। ঠিক আছে, হয়ে গেল। অথবা প্রশ্ন দিয়েছে কি শর্তে পোটেনশিওমিটারের তারে নিষ্পন্দ বিন্দুর অবস্থার পাঠ পাওয়া সম্ভব নয়। এটা আমি আগের দিন তোমাদের বলে দিয়েছি। দুটো ক্ষেত্র আমাদের একটু বুঝে নিতে হয় বিষয়টা, আমি দুটো মুছে দিলাম, তোমরা ঠিক করে করে নেবে। একজন বলেছে নাকি ছবি খুব অস্পষ্ট, তো তোমাদের কি অস্পষ্ট লাগে লেখাগুলো, সেটা তোমরা আমাকে জানাবে। 2 এর অথবা, 2 এর অথবায় বলেছে একটি পোটেনশিওমিটার নিষ্পন্ন। পোটেনশিওমিটার আমরা কেমন জানি, এই হলো পোটেনশিওমিটারের সোর্স, এখানে একটা রোধ থাকে শ্রেণী সমবায় RS, এটা পোটেনশিওমিটারের তার যার দৈর্ঘ্য L,
নিষ্পন্দ বিন্দু তড়িৎচালক বল নির্ণয় করার সময় আমরা এইভাবে যুক্ত করি। কোন একটা জায়গায় নিষ্পন্দ বিন্দু পাই সেটা হলো x, এইটুকুনি। আর এই রোধটার পোটেনশিওমিটারের তার AB, C হলো নিষ্পন্দ বিন্দু, C তে নিষ্পন্দ বিন্দু পেয়েছি, তাহলে কখন আমরা নিষ্পন্দ বিন্দুটা পাবো না, তারের মধ্যে পাওয়া যাবে না। তো এখানে E এর যেটা মান হয়, এটা কত হয় E0R বাই L ইনটু একটা x থাকবে এখানে RS প্লাস R। তাহলে দেখো কখন আমরা x টা পাবো না, মানে x টা L এর থেকেও বড় হবে। নিষ্পন্দ বিন্দুটা কখন তারের মধ্যে পাওয়া যাবে না, নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে না অর্থাৎ x গ্রেটার দ্যান L, মানে দৈর্ঘ্যের মধ্যে পাওয়া যাচ্ছে না, পোটেনশিওমিটারের তারের বাইরে চলে গেছে। তাহলে x টা যদি L এর থেকে বড় হয় তাহলে একটা নম্বর হতে পারে, তাহলে E গ্রেটার দ্যান E0। তাহলে অজানা কোষের তড়িৎচালক বল, অজানা কোষের তড়িৎচালক বল যদি উৎসের তড়িৎচালক বল অপেক্ষা বেশি হয় সেই ক্ষেত্রে নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে না, এটা এক নম্বর। তাহলে ফার্স্ট কন্ডিশন এটা। সেকেন্ড, যদি এই তড়িৎ কোষটাকে আমরা উল্টো ভাবে লাগাই, বিপরীত ভাবে লাগাই, সেই ক্ষেত্রে কিন্তু নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে না। তাহলে এক নম্বর কি, অজানা কোষের EMF গ্রেটার দ্যান E0 হলে নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে না। 2 নম্বর, E0 এবং E এর অভিমুখ বিপরীত হলেও, তাহলে এক নম্বর শর্ত এটা। 2 নম্বর কি, E আর E0 যদি কারেক্ট থেকে উল্টো ভাবে, এদিকে ধর এটা প্লাস মাইনাস, এখানেও দেখো প্লাস মাইনাস ভাবে যুক্ত করি, যদি উল্টো ভাবে যুক্ত করি বিপরীত হয়, মানে এটা যদি মাইনাস এটা প্লাস হয়, কিংবা এটা প্লাস মাইনাস হলো, এটাকে আমি মাইনাস প্লাস করলাম, উল্টো দিলাম, বিপরীত হয়, সেই ক্ষেত্রে নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এই হলো দুটো শর্ত। 3 নম্বর লরেন্জ বল কি, লরেন্জ বল আমরা কি জানি, তড়িৎ ক্ষেত্রে কোনো স্থির বা গতিশীল আধানের উপর যে তড়িৎ বল কাজ করে, চৌম্বক ক্ষেত্রে কোনো গতিশীল আধানের উপর যে চৌম্বক বল কাজ করে, বা কোনো তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে কোনো গতিশীল আধানের উপর যে তড়িৎ চুম্বকীয় বল, মানে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র দুজন মিলে যে বলটা কাজ করে, প্রয়োগ করে, সেটাই হচ্ছে লরেন্জ বল। ঠিক আছে, তড়িৎ বল আর চুম্বক বল এদের লরেন্জ বল বলা হয়। তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বল, চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বল, তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, দুটোই পাওয়া যাবে একসাথে, সেটাকে আমরা লরেন্জ বল বলবো। রাশিমালা আমরা জানি, ওই রাশিমালাটা লিখে দিচ্ছি 3 নম্বরের। লরেন্জ ফোর্স F সমান Q E প্লাস V ক্রস B। এখানে তড়িৎ ক্ষেত্রে EB লিখবে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটোই যদি থাকে তাহলে এটা হচ্ছে লরেন্জ ফোর্সের রাশিমালা। আচ্ছা, চৌম্বক ভেদ্যতা প্রবণতার সম্পর্ক প্রতিষ্ঠা করো। যার একটা প্রমাণ কি করতে দিয়েছে, মিউ ইকুয়ালস টু মিউ 0 1 প্লাস k, এই প্রমাণটা করবে। এটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ, এবিটি এর টেস্ট পেপারেও পেজে পেজে ছিল, এখানেও অনেক পেজে আছে, এটা কিন্তু অবশ্যই দেখবে। ঠিক আছে, মুছে দিলাম। নেক্সট প্রশ্ন কি আছে, সংকট কোণ এবং মাধ্যমের প্রতিসরণের সম্পর্ক প্রতিষ্ঠা করা। খুব সহজ, সংকট কোণ মানে ঘন মাধ্যম থেকে আলো গিয়ে পড়বে নির্দিষ্ট আপতন কোণে থিটা সি, এই তল বরাবর চলে যাবে লঘু মাধ্যমে, আর এটা 90 ডিগ্রি। ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক বললাম μ1, লঘু মাধ্যমের μ2। তাহলে আমরা কি লিখতে পারি, স্নেলের সূত্র অনুসারে মিউ sin থিটা সি সমান μ2 sin 90। তাহলে sin থিটা সি চলে এলো
μ2 বাই μ1, মানে সংকট কোণের সাইন সমান μ লঘু বাই μ ঘন। তাহলে sin থিটা c, সংকট কোণ হলো থিটা c, সমান হচ্ছে μ ঘন লঘু বাই μ ঘন। এটাই হচ্ছে সংকট কোণের সাথে মাধ্যম দ্বয়ের আপেক্ষিক প্রতিসরাঙ্কের সম্পর্ক। অথবা আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা সংজ্ঞা দাও এবং রাশিমালা লেখো। টেলিস্কোপের ক্ষেত্রে বিশ্লেষণী ক্ষমতা মানে কি জানি? কাছাকাছি অবস্থিত দুটো বস্তুর প্রতিবিম্ব গঠন করার যে সামর্থ্য, সেটাই হচ্ছে আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা। খুব কাছাকাছি অবস্থিত দুটো বস্তুর দুটো পৃথক প্রতিবিম্ব গঠন করার যে সামর্থ্য, তাকেই বলা হয় বিশ্লেষণী ক্ষমতা। আর টেলিস্কোপের ক্ষেত্রে সূত্রটা আমরা জানি, এটা হচ্ছে 4 দেওয়া। টেলিস্কোপের বিশ্লেষণী ক্ষমতা রিজলভিং পাওয়ার আরপি ডি বাই 1.22 ল্যামডা। ডিটা হচ্ছে অভিলক্ষের ব্যাস, ল্যামডা হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ডি বাই 1.22 ল্যামডা, এটা ঠিক করে লিখে দিই, 1.22 পয়েন্ট আছে। আরপি মানে রিজলভিং পাওয়ার বা বিশ্লেষণী ক্ষমতা, ডিটা হচ্ছে অভিলক্ষের ব্যাস, আর ল্যামডা হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, জেনার ডায়োড কি? এর বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করো। জেনার ডায়োড হচ্ছে একটি বিশেষ ধরনের পিএন জাংশন ডায়োড। জেনার ডায়োড হলো একটি বিশেষ ধরনের পিএন জাংশন ডায়োড, যার ডোপিং এর মাত্রা উচ্চ করা হয়। আর বৈশিষ্ট্য লেখচিত্রটা আমি দেখিয়ে দিচ্ছি। এদিকটা সম্মুখ বায়াস ভি, এদিকে আই, এদিকে বিপরীত বায়াস, এদিকে কাটিং ভোল্টেজ থেকে উঠে চলে যাবে, এটা হলো ভি কাটিং। সিইউটি আইএন, ওখান থেকে কারেন্ট আমরা শুরু করব। আর এক্ষেত্রে কি হবে, আস্তে আস্তে বাড়তে বাড়তে আসবো, মোটামুটি এখানে একটা স্পর্শক টানবো। যে পয়েন্টটায় স্পর্শক টানলাম সেটা হচ্ছে ভিজেড, জেনার ভোল্টেজ মিলিঅ্যাম্পিয়ার, এটা মিলিঅ্যাম্পিয়ার। আর যেখান থেকে ব্যক্তি শুরু করেছে এটাকে বলা হয়, এই পয়েন্টের কোঅর্ডিনেটটাকে বলা হয় নি ভোল্টেজ। নি মানে হাঁটু, ঠিক আছে। ভিজেডটাকে বলা হয় জেনার ভোল্টেজ, আর ওইখান থেকে যে বাঁকতে শুরু করেছে ওই পয়েন্টের ভোল্টেজটাকে বলা হয় নি, কে এন ডবল ই, নি ভোল্টেজ। তো এটাই হচ্ছে জেনার ডায়োডের ভিআই ভেক্টর ভি, বিপরীত বায়াস মাইনাস ভি, বিপরীত বায়াস। তো এটাই পিএন জাংশন ডায়োডের সাথে জেনার ডায়োডের পার্থক্য। রিভার্স বায়াসে এটা মোটামুটি 6 ভোল্টের আশেপাশে হয়, 6 ভোল্টে ব্রেকডাউন ভোল্টেজ, যেটা ভিজেডটাকে বলা হচ্ছে জেনার ব্রেকডাউন বিভব বা ভঞ্জক বিভব। তো হয়ে গেল। এরপর কি বলেছে, 6 নম্বর প্রশ্ন বলেছে প্রাবল্য বিভবের সম্পর্ক স্থাপন করো। ধাতুর ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হয়? ধাতুর ক্ষেত্রে অসীম হয়। মানে প্রথমটা যেটা দিয়েছে 6 নম্বরে, ই সমান, তোমরা প্রমাণ যেটা করবে, মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ভি ডেল জেড কে ক্যাপ। এটা প্রমাণ করতে হবে। একমাত্রিক সম্পর্কটা ই সমান মাইনাস ডি ভি ডি এক্স প্রমাণ করে নেবে, করে নিয়ে এটা ত্রিমাত্রিক সম্পর্কটা আমি লিখে দিলাম। পরাবৈদ্যুতিক পদার্থের ক্ষেত্রে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অসীম। পরাবৈদ্যুতিক ধাতুর ক্ষেত্রে ধাতুর কে হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে অসীম, ইনফাইনাইট ফর মেটালিক কন্ডাক্টর।
একক সহ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা দাও, পারবে। দুটি সমমানের বিপরীতধর্মী আধান যদি খুব ক্ষুদ্র দূরত্ব অবস্থান করে তখন যে সংস্থা তৈরি হয় তাকে বলে দ্বিমেরু। দ্বিমেরু যে কোনো একটি আধান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে বলা হয় দ্বিমেরু ভ্রামক। এর অভিমুখ হচ্ছে ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। আচ্ছা, একক সহ ডাইপোল মোমেন্টের একক তোমরা জানো, কুলম্ব ইন্টু মিটার ডাইপোল মোমেন্টের একক। আচ্ছা, তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তির রাশিমালা প্রতিষ্ঠা করে ই সমান হচ্ছে মাইনাস পি ডট ই, এটা প্রমাণটা করবে। আচ্ছা, চলে যাই হচ্ছে আমরা পরেরটাই। সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা নির্ণয় করো। সি ইকুয়ালস টু কে এপসাইলন নট এ বাই টি, প্রমাণটা করবে। পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাড বলতে কি বোঝো? মানে বিভব পার্থক্য, বিভবের মানে 1 ভোল্ট বৃদ্ধি করতে গেলে যদি 1 কুলম্ব আধানের প্রয়োজন হয় তাহলে সেই পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাড। আচ্ছা, চলে যাই 8-এ। আমরা গ্রুপ সি তে চলে গেছি। গ্রুপ সির 8। শান্ট কি? শান্ট হলো একটি নিম্নমানের রোধ যা কোনো তড়িৎ সুবেদী যন্ত্রের সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত থেকে তড়িৎ সুবেদী যন্ত্রটিকে অতিরিক্ত প্রবাহজনিত ক্ষতির হাত থেকে রক্ষা করে, এটাই সংজ্ঞা। শান্ট হলো একটি নিম্নমানের রোধ, বা শান্ট কটার অর্থ হলো বিকল্প পথ, প্যারালাল পাথ। তো শান্ট হলো এমন একটি নিম্নমানের রোধ যা কোনো তড়িৎ সুবেদী যন্ত্রের সমান্তরালে যুক্ত থেকে যন্ত্রটিকে অতিরিক্ত প্রবাহজনিত ক্ষতির হাত থেকে রক্ষা করে। তোমরা লিখে নেবে। আচ্ছা, তারপরে বলেছে 8এর প্রশ্নে বলছে জি মানের একটি গ্যালভানোমিটারের সাথে শান্ট যুক্ত করলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, আচ্ছা, কত মানের শান্ট যুক্ত করলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে মূল প্রবাহ মাত্রার 1/n অংশ যাবে। শান্টের মানটা কত বার করব? এই হলো জি, শান্ট যুক্ত করেছি এস, এসটা বার করব। এখানে ধরো মূল প্রবাহ, এটা আই পাঠাচ্ছি, এটা মূল প্রবাহ। গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কত যাবে বলেছে? গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা মূল প্রবাহের 1/n অংশ, তাহলে আই এর ভিতর দিয়ে যাবে আই ইন্টু 1/n। তাহলে এটা কত যাবে এখান দিয়ে? আই মাইনাস i/n। এটা মনে হয় এফডিএ টেস্ট করেও ছিল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এটা প্যারালালে আছে, যেহেতু g প্যারালাল s, অতএব g ইন্টু i/n এর ভোল্টেজ v ইকুয়াল টু IR, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, এর ক্ষেত্রেও কারেন্ট I মাইনাস i/n ইন্টু s। তাহলে s ইকুয়াল টু চলে গেল g বাই n। আচ্ছা, এটাকে আমরা একটু এরকম করে নিই। তাহলে g সমান আসছে, ভেঙে নিলে n মাইনাস 1 ইন্টু s। এটাকে আমরা ভাগ করে দিলাম i/n দিয়ে, তাহলে s চলে গেল g বাই n মাইনাস 1। ঠিক আছে, পেয়ে গেছি আমরা আমাদের সমাধান। আচ্ছা, কিভাবে একটি গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে রূপান্তরিত করবে? গ্যালভানোমিটারের সাথে উচ্চ মানের রোধ শ্রেণী সমবায় যুক্ত করতে হবে 9টা। তাহলে এটা শান্টের মান পেয়ে গেছি, এটাই আমাদের সূত্র, আমরা জানি হয়। আচ্ছা, 9 নম্বরে বলেছে গ্যালভানোমিটার টু ভোল্টমিটার। কি করে করব? গ্যালভানোমিটারের সাথে একটা উচ্চ মানের রোধ শ্রেণীতে জুড়ে দেবো। নম্বর কত দিয়েছে? 1 নম্বর দিয়েছে। তাহলে এটাই এই টোটাল যেটা হলো, এই টোটালটাকে যদি একটা বাক্সের মধ্যে পুরে দিই, বক্সে পুরে দিই, সেটাই ইকুইভ্যালেন্ট হলো একটা ভোল্টমিটারের। মানে এইটা টোটালটা মিলে একটা ভোল্টমিটার হয়ে গেল। ওকে, ছবিটা ক্লিয়ার? অনেকে বলছে, অনেকে না, একজনই বলেছে ছবিটা খুব অস্পষ্ট। প্রথম বললো আগে কোনোদিন কেউ জানায়নি, তোমরা জানিও। যদি অস্পষ্ট হয় আমি সেটাকে মডিফাই করার চেষ্টা করব। একদম যদি ভিডিও কোয়ালিটি কমিয়ে দেখো তাহলে অস্পষ্ট লাগবে, এটাই বলে দিলাম, সব ক্ষেত্রেই লাগবে। আচ্ছা, ভোল্টমিটারের বিভব সুবিদিতা এবং অ্যামমিটারের প্রবাহ সুবিদিতা
বলতে কি বোঝো? ভোল্টমিটারের বিভব সুবিদিতা এর সঙ্গে আছে, এই 9 নম্বরেরই প্রশ্ন চলছে। বিভব সুবিদিতা মানে হচ্ছে ডিভি ডি থিটা ডিভি। বিভবের একক পরিবর্তনের জন্য ভোল্টমিটারের কাঁটার যে বিক্ষেপের হার, বিভবের পরিবর্তনের সাপেক্ষে ভোল্টমিটারের কাঁটার বিক্ষেপ কোণের যে পরিবর্তনের হার, সেটাকেই বলা হচ্ছে ভোল্টমিটারের বিভব সুবিদিতা। তাহলে আর তোমরা যদি না পারো, এটা অ্যাকচুয়ালি গ্যালভানোমিটারের ক্ষেত্রে এটাকে করে থাকি আমরা, এখানে দিয়েছে ঠিক আছে, একই ব্যাপার, গ্যালভানোমিটারের থেকেই তো ভোল্টমিটার তৈরি করা হয়, তো অসুবিধা নেই। তো তোমরা আমার ভিডিও ক্লাসটা ফলো করতে পারো, তড়িৎ চুম্বকত্ব 4 নম্বর ভিডিও ক্লাস, ওখানে বলে দেওয়া আছে ডিটেলসে। আর অ্যামিটারের প্রবাহ সুবিদিতা, প্রবাহ সুবিদিতা ডি থিটা ডিআই, প্রবাহের পরিবর্তনের সাপেক্ষে অ্যামিটারের কাঁটার বিক্ষেপ কোণের যে পরিবর্তনের হার, তাকেই বলা হচ্ছে প্রবাহ সুবিদিতা। আচ্ছা, না বুঝতে পারলে দেখে নেবে। পরেরটা 10 নম্বর। আচ্ছা, 10 নম্বরটা দিয়েছে হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে সাইক্লোটন কম্পাঙ্ক। আমাদের একটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যদি কোনো একটা আহিত কণা সমকোণে গতিশীল হয়, তার সঞ্চারপথটা বৃত্তাকার হয় এবং তার ব্যাসার্ধ r=mv/qb, আর কম্পাঙ্কটা কত হয় আমরা জানি, qb/2πm। সেই কম্পাঙ্কটা নির্ণয় করতে হবে। তোমরা না পারলে আমার ভিডিও ক্লাস 3 নম্বর ভিডিও ক্লাসটা ফলো করবে, ডিটেলসে পেয়ে যাবে। রোধের তাপ গুণাঙ্ক কাকে বলে, মানে রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা। প্রতি একক প্রাথমিক রোধে এবং প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো পরিবাহীর রোধের মানের যে পরিবর্তন ঘটে, তাকেই বলা হয় রোধের তাপ গুণাঙ্ক। কি বললাম? প্রতি একক প্রাথমিক রোধে এবং প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো পরিবাহীর রোধের মানের যে পরিবর্তন হয়, তাকেই বলে রোধের তাপ গুণাঙ্ক বা রোধের উষ্ণতা গুণাঙ্ক। আচ্ছা, চলে যাব 11 নম্বর প্রশ্নে। এবার আমরা 11 নম্বর প্রশ্নের সুসংগত উৎস বলতে কি বোঝো? সুসংগত উৎস হচ্ছে এমন একটি উৎস যে উৎস থেকে উৎপন্ন তরঙ্গগুলির মধ্যে একটি নির্দিষ্ট দশা সম্পর্ক বর্তমান বা স্থির মানের দশা পার্থক্য বর্তমান। একটির দশার পরিবর্তন হলে অপরটির দশারও পরিবর্তন এমনভাবে হবে যাতে করে তাদের দশা পার্থক্য সর্বদা ধ্রুবক থাকে। সুসংগত উৎস হচ্ছে এমন একটি উৎস যে উৎস থেকে নির্গত তরঙ্গগুলির মধ্যে একটি স্থির দশা সম্পর্ক বর্তমান, অর্থাৎ একটির দশার পরিবর্তন হলে অপরটিরও দশার পরিবর্তন এমনভাবে হবে যাতে করে দশা পার্থক্যটা সর্বদা স্থির থাকে। আচ্ছা, তারপর একটা অঙ্ক দিয়েছে 11টি। 11টি প্রশ্ন দিয়েছে। একটি সরু আলোক উৎস থেকে সবুজ বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে ল্যামডা গ্রিন। সবুজ বর্ণের আলো দিয়েছে 5100 অ্যাংস্ট্রম। দ্বিরেখা আপতিত হলো পর্দার দূরত্ব 200 মিটার, 200 সেন্টিমিটার মানে 2 মিটার। এটাকে আমরা কনভার্ট করে নিই 5100 ইনটু 10⁻⁻10 মিটার। ওকে, 10টি প্রতিটি প্রস্থ বলেছে, তাহলে রেখাচিত্রের ব্যাস কত d বার করতে হবে। আর 10 বিটা বলে দিয়েছে 2 সেমি, মানে 2 ইনটু 10⁻⁻2 মিটার। 10টি প্রস্থ মানে একটা প্রস্থকে আমরা বিটা ধরি, ঝালর প্রস্থ, তাহলে 10টি প্রস্থ মিলে বলে দিয়েছে 2 সেন্টিমিটার, মানে 2 ইনটু 10⁻⁻2 মিটার। তাহলে 10 ইনটু ল্যামডা ডি বাই ডি ইকুয়ালস টু 2 ইনটু 10⁻²। তাহলে ডি সমান আসছে 10 ইনটু ল্যামডা মানে 5100 10⁻10, ডি হলো 2 বাই 2 ইনটু 10⁻², এটা আসছে মিটারে।
ঠিক আছে, তাহলে এখানে আমরা ডি বার করলাম 10, ল্যামডা বসালাম, ক্যাপিটাল ডি ছিল 200 সেমি, বসিয়ে দিলাম, বাই ডি সমান করে 2 সেমি, 2 সেমির মানটা বসিয়েছি, এটা চলে এলো নিচে। এখান থেকে হিসাব করলে রেখা ছিদ্রের যে ছিদ্রদ্বয়ের দূরত্ব সেটা আমরা পেয়ে যাব, মানে স্মল ডিটা পেয়ে যাব। আচ্ছা, প্রিজমের আপতন কোণের সীমাস্থ মানের রাশিমালাটা বার করতে হবে, খুবই ইম্পর্টেন্ট প্রমাণ। প্রিজমের আপতন কোণের সীমাস্থ মান 12টা। আমরা কি জানি, আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা আলো এসে পড়েছে, I1টা বার করতে হবে, এটা R1। আলোটা এখানে গিয়ে প্রিজম থেকে বেরোবে না, মানে এই বরাবর ম্যাক্সিমাম, তাহলে এটা R2টা হচ্ছে সংকট কোণ থিটা সি। ঠিক আছে, সংকট কোণে পড়লে তল বরাবর যাবে, এটা মিউ মাধ্যম। তাহলে আমরা মিউ সমান লিখতে পারি sin I1 বাই sin R1। তাহলে sin I1 চলে এলো মিউ sin, আচ্ছা R1 আমরা কি জানি, R1 প্লাস R2 সমান a, তাহলে R1 প্লাস এটা থিটা সি সমান a, আর sin থিটা সি সমান আমরা জানি 1 বাই মিউ। একটু আগে প্রমাণটা করেছি, তাহলে এটা বসিয়ে দেবো কত, a মাইনাস থিটা সি। তাহলে এটাকে ভেঙে দিলে I সমান পেলাম sin ইনভার্স I1টা বার করতে হবে, মিউ sin a cos theta c minus cos a sin theta c। তাহলে এখানে কি sin ইনভার্স থাকলো, দেখো, তাহলে মিউ sin a cos theta c লিখেছি 1 minus 1 by mu square, cos theta c মানে 1 minus sin square theta c বসিয়ে দিলাম, minus cos a into 1 by mu। তাহলে মিউ দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে sin ইনভার্স sin a into mu square minus 1 minus cos a। তো দেখো এখানে চিহ্নটা কি হবে, ইকুয়াল টু হবে, ইকুয়াল টু হলে R1 যত ছোট হবে R1 কে বড় হতে হবে, তাহলে R2টা যদি সংকট কোণ হয় বা তার থেকে বড় হয়, R2টা সংকট কোণ বা তার থেকে বড় হলে আলোটা সমান হলে এই বরাবর যাবে, বড় হয়ে গেলে এদিকে ফিরে আসবে। তাহলে R2 কে বাড়তে হবে, R2 কে বাড়তে হলে R1 কে কমতে হবে, কারণ এই যোগফলটা ধ্রুবক। তাহলে R2 যত বাড়বে, R2 যদি বেশি হয় R1 কম, তাহলে I1 কে ছোট হতে হবে, মানে I1 এই মানে থেকে, অতএব সীমাস্থ মান লেখার সময় এখানে লেস দ্যান ইকুয়াল টু সাইনটা দিতে হবে। তাহলে এটাই হচ্ছে আপতন কোণের সীমাস্থ মানে I1 এর মানটা এর সমান বা তার থেকে ছোট হতে হবে, তবেই প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত হবে না। ঠিক আছে, তারপরে দিয়েছে হচ্ছে প্রিজম আলোক রশ্মির আপতন চ্যুতি কোণের লেখচিত্র, সেরকম আইডিয়ালটা লেখচিত্রটা আঁকবে। পরের প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, সাইন ন্যূনতম চ্যুতি কোণের সঙ্গে সম্পর্ক, কিছু দেখানোর নেই। সংকট কোণ কাকে বলে, সংকট কোণ একই প্রশ্ন অনেকবার দিয়েছে, সংকট কোণ কাকে বলে, আর মাছের চোখের দৃষ্টির প্রমাণটা করে নেবে। ট্রানজিস্টরের কমন এমিটার সাধারণ নিঃসরক বিন্যাসের লেখচিত্র খুবই সহজ, তিনটে অঞ্চল অবশ্যই দেখাবে, কাট অফ, স্যাচুরেশন, অ্যাক্টিভ রিজিয়ন, তিনটা অঞ্চল দেখিয়ে দেবে। আইসি বনাম ভিসি, এক্স অক্ষে থাকবে আইসি, ওয়াই অক্ষে থাকবে ভিসিই। আইসি হবে মিলি অ্যাম্পিয়ারে আর ভিসিই হবে ভোল্টে। আর এক্স অক্ষে থাকবে হচ্ছে, সরি, এক্স অক্ষে থাকবে ভিসিই, ওয়াই অক্ষে থাকবে আইসি। মানে কি বলেছিলাম খেয়াল নেই, একবার বলে দিলাম। এক্স অক্ষে ভিসিই, এক্স অক্ষে ভোল্টেজ, ভোল্টেজটা ভিসিই আউটপুট ভোল্টেজ, আর এদিকটা হচ্ছে আউটপুট কারেন্ট আইসি, আর ভ্যারিয়েবলটা হবে আইবি। আইবি বিভিন্ন মানের জন্য গ্রাফগুলো টানবে, এরকম দেখতে আসবে পরপর, উল্টো দিক থেকে তোমাদের দিক থেকে দেখাচ্ছে। আচ্ছা, ট্রানজিস্টরের ভূমিতে স্বল্প মাত্রায় ডোপিং কেন করা হয় অনেকবার বলেছি। ট্রানজিস্টরের ক্ষেত্রে ভূমির ভেতর দিয়ে আবার নিঃসারক থেকে যাচ্ছে, মুখ্য বাহকরা ভূমি অতিক্রম করে সংগ্রাহকে পৌঁছবে।
এবার ভূমিতে যদি ডোপিংটা বেশি হয় তাহলে ওখান দিয়ে যাওয়ার সময় বেশি মাত্রায় মানে নিঃশ্বাস থেকে যে বাহকগুলো আসছে সেগুলো বেশি মাত্রায় ওখানে সংমিশ্রণ হয়ে গিয়ে প্রশমিত হয়ে যাবে, কম পৌঁছবে হচ্ছে আমার সংগ্রাহকে। তাহলে আমরা কি চাইবো, ভূমিতে যেন কম মাত্রায় রিকম্বিনেশন বা সংমিশ্রণটা ঘটুক এবং প্রশমিত কম হোক। সেই জন্য ভূমিতে, যার তাহলে উত্তরটা কি হলো, সংগ্রাহক থেকে যে বাহকগুলি, মুখ্য বাহকগুলি ভূমি অতিক্রম করে নিঃসাধক থেকে যে মুখ্য বাহকগুলি ভূমিকে অতিক্রম করে সংগ্রাহকে পৌঁছবে, ভূমিকে অতিক্রম করার সময় যেন স্বল্প মাত্রায় সংমিশ্রণ ঘটে, বিপরীত ধর্মী আধান। কারণ পিএনপি, যে এখান থেকে যদি হোল আসে তাহলে ভূমিতে আছে ইলেকট্রন, তাহলে হোলের সঙ্গে ইলেকট্রনটা মিলেমিশে নিউট্রাল হয়ে যাবে। আবার যদি এখানে এনপিএন ধরি তাহলে এখান থেকে ইলেকট্রনরা এসে পি মানে হচ্ছে হোলের সাথে কম মাত্রা যদি থাকে তাহলে রিকম্বিনেশনটা কম হবে, ক্রস করে চলে যাবে আমার কালেক্টরে চলে যেতে পারবে এমিটার থেকে, বেসে কম মাত্রায় রিকম্বিনেশন হয়ে নিউট্রালাইজড হয়ে যাবে কম মাত্রায়। সেই জন্য কম মাত্রায় ডোপিং করা হয়। তাহলে উদ্দেশ্যটা কি, যাতে স্বল্প মাত্রায় বিপরীত ধর্মী আধান থেকে, তাহলে নিঃসাধক থেকে যে মুখ্য ভাগগুলো ভূমি অতিক্রম করে সংগ্রাহকে পৌঁছাবে তাদের যেন, তারা যখন ভূমিকে অতিক্রম করবে যেন খুব কম মাত্রায় প্রশমিত হয়। এই কথাটা লিখলেই হবে 1 নম্বর, কম মাত্রায় প্রশমিত হয়। মুক্ত ইলেকট্রনের সচলতা বলতে কি বোঝো? আচ্ছা, গ্রুপ ডিতে আমরা চলে গেছি। একক বাহ্যিক তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য পরিবাহী ইলেকট্রনগুলির যে বিচলন বেগ লাভ করে সেটাই হচ্ছে তার সচলতা, ভিডি সমান মিউ। আচ্ছা, তাড়না বেগের ধারণা থেকে ওহমের সূত্র প্রতিষ্ঠা করো, পারবে? অঙ্কটা করি। 15C, একটা অঙ্ক আছে। আচ্ছা, একটি ইলেকট্রিক কেটলি 10 মিনিটে জলকে ফোটাতে পারে। কুণ্ডলী, আচ্ছা, তাপীয় কুণ্ডলী থেকে না পাল্টে কি পরিবর্তন ঘটালে একই উৎস ব্যবহার করে একই পরিমাণ জলকে 5 মিনিটে ফোটানো যাবে? তার মানে আমাদের যে সূত্রটা, উৎসর ক্ষেত্রে উৎস স্থির থাকে H = v²T/RG। দেখো, আমরা জল যেভাবে ফোটাই না কেন তাপটা একই লাগবে। তাহলে এখানে H কনস্ট্যান্ট, Hটা একই লাগবে। কুণ্ডলী যাই হোক না কেন তাপটা বেশি একই রকম লাগবে। বললাম ধরো আমরা 20 ডিগ্রি জলকে ফোটাবো, তাহলে 80 ডিগ্রি বৃদ্ধি করলে MHTটা সমানই হবে H = MHT। আচ্ছা, Hটা কনস্ট্যান্ট, V কনস্ট্যান্ট, V হচ্ছে উৎস স্থির। তাহলে যে তো নিজে তাহলে T প্রপোর্শনাল টু R। তার মানে দেখো, আগে 10 মিনিট লাগছিল, এখন কি বলছে 5 মিনিট লাগতে হবে, মানে সময়টা কমতে হবে। তাহলে রোধ কমতে হবে। রোধ কমতে গেলে মানে রোধটাকে অর্ধেক হতে হবে। রোধ কখন অর্ধেক হয়? একটা তারকে বলছে কুণ্ডলী আছে, তারের কুণ্ডলীটা রোধটাকে অর্ধেক করতে গেলে তাহলে রোধটাকে সংকুচিত করতে হবে, ছোট করে দিতে হবে। তাহলে T1 মানে প্রাথমিক বাই T2 সমান আমরা লিখতে পারি R1/R2। এবার T1 প্রথমে সময় বলেছিল 10, এটা ছিল 5, এটা হচ্ছে R1/R2। প্রাথমিক রোধটাকে আমরা R ধরলাম, অন্তিম রোধ R2। তাহলে R2টা চলে আসছে, অন্তিম রোধ হতে হবে কুণ্ডলীর R/2। প্রাথমিক রোধটা অর্ধেক হতে হবে, কুণ্ডলীটাকে তার মানে সংকুচিত করতে হবে এমন ভাবে যাতে করে, তাহলে দেখো রোধ কখন অর্ধেক হবে? যদি অর্থাৎ কুণ্ডলীর কে সংকুচিত করতে হবে। কতটা সংকুচিত করবে? যদি n ভাগ করে অর্ধেক করলে হবে 1/4, 1/√2 গুণ করলে করতে হবে যাতে প্রাথমিক, যাতে অন্তিম দৈর্ঘ্য প্রাথমিকের
1/√2 গুণ হবে, এটা যেহেতু 2 হাফ আসছে এটাকে আমরা এরকম ভাবে লিখলাম, জিনিসটা এইভাবে খেয়াল রাখবে 1/√2 হোল স্কয়ার ইনটু আর লিখতে পারি, তাহলে 1/√2 গুণ, মানে এটা n গুণ করা হলো। n গুণ করলে আমরা কি জানি, দৈর্ঘ্য যদি n গুণ হয় রোধ হবে n স্কয়ার গুণ, তাহলে রোধটা যদি হাফ গুণ হয় তার মানে দৈর্ঘ্যটা কত গুণ হয়েছে, 1/√2 গুণ। মানে কুণ্ডলী যদি এরকম থাকে, এটা ধরো l, এটাকে আমরা সংকুচিত করে দেবো, চেপে দেবো, চেপে দিলাম, ছোট করে দিলাম, এটা দৈর্ঘ্য তাহলে হবে l/√2। তাহলে সরু হয়ে গেলে ক্ষেত্রফলটা বেড়ে যাবে, ক্ষেত্রফলটা বেড়ে গেলে তার রোধটা অটোমেটিক্যালি কমে গিয়ে অর্ধেক হয়ে যাবে। এটা খুব ভালো প্রশ্ন ছিল ছোটর মধ্যে। আচ্ছা, এরপরে দিয়েছে 16 নম্বর প্রশ্ন। এখানে প্রশ্নে না অর্থ ঠিকই আছে, আমরা এরপর আলোর অপবর্তন বলতে কি বুঝি, আলো যখন কোনো তীক্ষ্ণ প্রান্তযুক্ত বাধাকে অতিক্রম করে তার আলোর যে গতিপথ সেটা কিছুটা পরিবর্তন হয়, এবং এই পরিবর্তনটাকে, গতিপথ পরিবর্তনটাকেই তো আমরা অপবর্তন বলি। আমরা তার জন্য যেটা প্রকৃত ছায়াযুক্ত অঞ্চল সেখানেও দেখি কিছুটা আলো প্রবেশ করেছে আলোর গতিপথের পরিবর্তনের জন্য। প্রধানত যেটা হয় এখানে তরঙ্গমুখের কিছুটা অংশ ঢুকে যায়, তার জন্য আমরা প্রকৃত যতটা অন্ধকার হওয়া উচিত তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো কিছুটা আলোকীয় অবস্থায় দেখতে পাই আলোর অপবর্তনের জন্য। আচ্ছা, আলোর ব্যতিচারের সঙ্গে পার্থক্য, সহজ ব্যাপার, ব্যতিচার অপবর্তনের ক্ষেত্রে পার্থক্য ওই টেস্ট করা ছিল, নিশ্চয়ই তোমরা রেডি করেছো। আচ্ছা, একটা কোশ্চেন দিয়েছে 16 অঙ্ক, 16 প্রবলেমটা দিয়েছে পথ পার্থক্য হচ্ছে ডেল্টাটা বলেছে 167.5 গুণ ল্যামডা। এরকম বলছে কোন একটা বিন্দুতে, পর্দার কোনো বিন্দুতে পথ পার্থক্য দেখা গেল এটা, তাহলে এটা গঠনমূলক না ধ্বংসাত্মক, মানে ওখানে কৃষ্ণবর্ণ না উজ্জ্বল, মানে উজ্জ্বল না অন্ধকার বর্ণ। আমরা কি জানি, λ/2 এর জোড় গুণিতক হলে সেখানে গঠনমূলক উজ্জ্বল পটি সৃষ্টি হবে, আর λ/2 এর যদি বিজোড় গুণিতক হয় সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। তো এটাকে আমি এরকম করছি, 167 মানে 335 ইন্টু λ/2, 167 মানে 334 যোগ 1, তাহলে দেখো এটা কিন্তু একটা বিজোড় সংখ্যা, তার মানে ডেল্টা বা পথ পার্থক্য λ/2 এর অযুগ্ম গুণিতক, অর্থাৎ এটা কি হবে, কৃষ্ণ কি ভাষা দিয়েছে, এটা কৃষ্ণ বর্ণ নাকি কৃষ্ণ বর্ণ, অন্ধকার পটি বললেই হয়, এত কিছু কঠিন ভাষা লেখা যায়, বা হচ্ছে অন্ধকার পটি। তার মানে যে সকল বিন্দুতে তরঙ্গ দুটি, ব্যতিচার সৃষ্টিকারী তরঙ্গ দুটির দশা পার্থক্য λ/2 এর বিজোড় গুণিতক হবে বা অযুগ্ম গুণিতক হবে, সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে, এটা আমরা জানি। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ডেল্টা বা পথ পার্থক্য দিয়েছিল 167.5 ইন্টু ল্যামডা, তাহলে সেটাকে আমরা লিখতে পারি 335। সবসময় λ/2 এর গুণিতকটা দেখতে হবে। এটা যদি জোড় সংখ্যা আসতো তাহলে বলতাম ওটা উজ্জ্বল পটি বা আলোক বিন্দু বা উজ্জ্বল বিন্দু বা গঠনমূলক ব্যতিচার হচ্ছে ওখানে, এখানে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্ন। কি বলেছে, প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা কাকে বলে তোমরা জানো, এটা অঙ্ক দিয়েছে, রাশিমালা লিখতে বলেছে, আর বিচ্ছুরণ ক্ষমতা নির্ণয় করতে বলেছে। খুব সহজ প্রশ্ন। অথবা বিচ্ছুরণ ক্ষমতা মানে কি, আমাদের মিউ ডি ডেল্টা মিউ বাই মিউ এভারেজ -1।
মিউ এর পার্থক্য দুটো কালারের জন্য, লাল আর নীল দিয়েছে নিশ্চয়ই, হ্যাঁ বেগুনি আর লাল দুটো প্রান্তিক বর্ণ। তাহলে 1.523 মাইনাস 1.513 নাকি 13 বাই এই দুটোর গড় মানে 1.523 প্লাস 1.513 বাই 2 মাইনাস 1। এটা হিসাব করে নেবে, একক থাকবে না, এটা মধ্যবিহীন ভৌত রাশি, এটা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা। 17A কমন এমিটার বর্তনীর আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করা আছে। এখানে প্রশ্নটা দিয়েছিল কি একবার? ও আচ্ছা, আগেরটা বর্তনী চিত্র অঙ্কন করতে দিয়েছিল 14তে, আমি একটু ভুল বলেছি, ওটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রশ্নটা দেখি 14 এটাও দেখিয়ে দিই, বর্তনী চিত্রটা তার সঙ্গে লেখচিত্র টোটালটাই দেখিয়ে দিই। 14A ভুল বলেছি, দেখিয়ে দিই। 14A হচ্ছে বর্তনী চিত্র কমন এমিটার, দেখো ভালো করে বুঝবেন। আমি এনপিএন ট্রানজিস্টর দিয়ে আঁকছি। এদিকে একটা এরকম আসবে, এদিকে একটা এরকম আসবে, এই তিনটাকে জুড়ে দেবো, এটাকে গ্রাউন্ড করে দেবো। সাধারণ নিঃসারক বর্তনী চিত্র, বিবর্ধকটা দেয়নি, আমি এটা দিয়েছে, এটা হলো আরবি, এটা আরসি, এখান থেকে সোর্স থাকবে, এদিকেও সোর্স থাকবে, এটা হচ্ছে ভিবিবি, এখান থেকে এটা রিওস্ট্যাট ব্যবহার করেছি তাই পরিবর্তনশীল রোধ, এটাও রিওস্ট্যাট ব্যবহার করছি, এটা হচ্ছে ভিসিসি, এখানে একটা অ্যামমিটার যুক্ত করব, এটা হলো মিলি অ্যামমিটার, এখানে আইসি আসছে, এখানে একটা অ্যামমিটার যুক্ত করব, এটা মাইক্রো অ্যামমিটার মিউ এ, এটা দিয়ে আইবি আসছে, এখান দিয়ে নেমে গেল আইই, হয়ে গেল। বিভব পার্থক্য মাপার জন্য এখানে একটা ভোল্টমিটার যুক্ত করব, এটা কি কার কার বিভব মাপছি, এটা বেস, এটা কালেক্টর, এটা এমিটার, তাহলে বেস এমিটার এটা হচ্ছে ভিবিই, এটা প্লাস এটা মাইনাস, এখানে একটা ভোল্টমিটার যুক্ত করব, এটা হচ্ছে ভিসিই। এই হচ্ছে সাধারণ নিঃসারক বর্তনী চিত্র। দেখি ছবিটা পরিষ্কার আসছে তো? হ্যাঁ। আচ্ছা, লেখচিত্রটা কেমন? এদিকে ভিসিই ভোল্ট, এদিকে আইসি, আইসি কি হিসাবে পেয়েছি মিলি অ্যাম্পিয়ার, ব্র্যাকেটে এমএ লিখবে। 5টা বলেছে আইবি, 5টি আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র। ঠিক আছে, এই নিচের অঞ্চলটা হচ্ছে কাট অফ অঞ্চল, এদিকের অঞ্চলটা হচ্ছে স্যাচুরেশন, আর এটা হলো IB0, IB1, IB2, IB3, IB4। ঠিক আছে, এই যে অঞ্চলটা পেলাম এটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, সক্রিয় অঞ্চল, সক্রিয় অঞ্চল এটা হচ্ছে স্যাচুরেশন, সম্পৃক্ত অঞ্চল এটা কাট অফ অঞ্চল। এইভাবে ছবি দেখাবে। এখান থেকে বলেছি বিটা নির্ণয় করো। দেখো বিটা নির্ণয়ের জন্য আমি আলাদা ছবি দেখাচ্ছি। ছবিটা আমরা এই গ্রাফগুলো রং পেয়েছি, এদিকে ভিসিই, এদিকে বিটা কি করে বেরোবে, এটা বইতে থাকবে না, ভালো করে বুঝে নেবে। তো আমরা
ভিসির নির্দিষ্ট মানের জন্য এটা বললাম IB1 এর জন্য এই গ্রাফটা পেয়েছি, এটা IB2 এর জন্য পেয়েছি। এখানে একটা কনস্ট্যান্ট ধরে নেব ভিসি। এই করসপন্ডিং যে পয়েন্টগুলো তোমরা পেলে গ্রাফ থেকে দুটো পয়েন্ট পাবো, এটা হলো IC1, এটা হলো IC2। তাহলে বিটা হয়ে গেল IC2 minus IC1 by IB2 minus IB1 at constant VCE। এইভাবে ভিসির একটি নির্দিষ্ট মানের জন্য, ক্যামেরাটাকে নিচে নামাতে হবে, ভিসির একটি নির্দিষ্ট মানের জন্য আইবির দুটো মানের জন্য আইবির থেকে আমরা করসপন্ডিং ওই ছেদবিন্দু থেকে দুটো আইসি পাচ্ছি, IC1 IC2। সেই মানগুলো বসিয়ে আমরা প্রবাহ বিবর্ধন বা ট্রান্সফার রেশিও পরিবর্তী অনুপাত বিটা, এটা আমরা নির্ণয় করতে পারব। এরপর দিয়েছে ফটোডায়োড কি, বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করো, সহজ জিনিস। আচ্ছা, ন্যান্ড গেটের লজিক পারবে এগুলো। পিএন ডায়োডের নিঃশেষিত অঞ্চল কি জিনিস, যখন একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর কেলাসে এক প্রান্তে ত্রিযোজী এবং অপর প্রান্তে পঞ্চযোজী অপদ্রব্য ডোপিং করব, তখন এই দুটো অঞ্চলে পি আর এন অঞ্চলের মধ্যবর্তী সংযোগস্থলে একটি অঞ্চল তৈরি হবে। সেখানে কি হবে, পি টাইপ সাইডের যে হোলগুলো আছে তারা এন সাইডের হোল ঘনত্ব কমাতে চাওয়ার জন্য ওদিকে জাম্প করবে, ব্যাপিত হবে। সিমিলারলি এন প্রান্তের ইলেকট্রনরা পি প্রান্তের ইলেকট্রন ঘনত্ব কমানোর জন্য ব্যাপন শুরু করবে। তার ফলে হোল ইলেকট্রন সংমিশ্রণ শুরু হবে, যার ফলে দুটো অঞ্চলের সংযোগস্থলে একটি গতিশীল আধানবিহীন বা হোল ইলেকট্রন সংযুক্ত হয়ে প্রশমিত হয়ে যাওয়ার ফলে সেখানে কোনো মোবাইল চার্জ বা গতিশীল আধান থাকবে না, নিঃশেষ হয়ে যাবে। এই অঞ্চলটাকে বলা হচ্ছে নিঃশেষিত অঞ্চল। দুটো সংযোগস্থলে একটা অঞ্চল হচ্ছে যেখানে একটা উচ্চমানের বিভব পার্থক্য থাকবে, যেটাকে বলা হয় ব্যারিয়ার পোটেনশিয়াল, এবং এই অঞ্চলটাকে ডিপ্লেশন রিজিয়ন বা নিঃশেষিত অঞ্চল বলা হয়। এখানে কোনো গতিশীল আধান বাহক থাকে না বা হোল বা ইলেকট্রন এগুলো নিঃশেষ হয়ে যায়, সংমিশ্রণের ফলে পরস্পরকে প্রশমিত করে দেয়। সৌরকোষ তৈরিতে সিলিকন এবং গ্যালিয়াম আর্সেনাইড কে বেশি পছন্দ করা হয় কেন? সিলিকনের তুলনায়, প্রশ্নটা হবে সিলিকনের তুলনায় গ্যালিয়াম আর্সেনাইডকে বেশি কেন পছন্দ করা হয়? আমরা কি জানি, সৌরকোষে একটি অবতল দর্পণ ব্যবহার করা হয়, যার প্রকাশে সূর্য রশ্মিগুলো এসে মিলিত হয়। তার ফলে যে হিউজ পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে, সেই তাপশক্তির প্রভাবে সিলিকনের কিন্তু কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে তার তুলনায় গ্যালিয়াম আর্সেনাইডের কর্মদক্ষতা অনেক বেটার বা ভালো। সেই জন্য এখানে আমরা গ্যালিয়াম আর্সেনাইডকে ব্যবহার করব সোলার সেল প্রস্তুত করার ক্ষেত্রে। বা এছাড়াও একটা হয়, সিলিকন বা গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপ এনার্জিটা উচ্চমানের হয়, এটা দিয়েও আমরা ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, তো এই গেল। এরপর আছে আমাদের এমসিকিউ এর তো উত্তর আছে, যদি তোমরা বলো তাহলে এমসিকিউগুলো বুঝিয়ে দেবো। আমি এসিকিউগুলো একটু আলোচনা করি। তোমরা ছবিটা ঠিক করে রাখবে, তোমাদের ছায়া প্রকাশনের বইতে কিন্তু এই ছবি থাকে না, বা এই প্রমাণটা ওইটা কিভাবে নির্ণয় এটা থাকে না, এটা কিন্তু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, ছবিটা তো আছে সব বইতে, কিন্তু কমন এমিটার বর্তনীটা ভালো করে, এটা 14 এ আর ওটা ছিল হচ্ছে 17 এ। এই নিচের দুটো হচ্ছে 17 দাগের এর প্রশ্ন, লেখচিত্রটা আর হচ্ছে বিটা নির্ণয়টা। আচ্ছা, চলে যাবে এরপর পরের প্রশ্ন। আমাদের এমসিকিউ গুলো একটু দেখিয়ে দেবো ছোট করে অল্প করে। আর এসিকিউ গুলো কি বলছে, মুক্ত ইলেকট্রনের গতি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয় না, এটা মিথ্যে কথা। নিম্ন থেকে উচ্চে যাবে, কারণ উচ্চ বিভবটা প্লাস, ইলেকট্রন সবসময় মাইনাস থেকে প্লাসের দিকে যায়। তাহলে 2 এর এক একটা এসিকিউ, এটা হচ্ছে মিথ্যা।
2 নম্বর কি দিয়েছে, একটি সুষম চৌম্বক ক্ষেত্রে একটি স্থির আধানের উপর ক্রিয়াশীল বলের রাশিমালা লেখো F সমান 0। F সমান আমরা কি জানি Q VB sin θ। যেহেতু স্থির আধান হলে ভিটা 0, অতএব ফোর্সটা 0 হবে। এটাই হচ্ছে রাশিমালা। Q VB sin θ লিখবে, লিখে V এর মানটা 0 বলবে। স্থির আধান বলেছে, বেগ 0, বেগ 0 হলে বলের মানটা 0 হবে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, দুটো লেন্সের ক্ষমতা বলেছে +4D আর -4D আর +2D, -4D আর +2D। তাহলে তুল্য ফোকাস দূরত্ব 1/f, f টা বার করতে হবে। তাহলে 1/f1 + 1/f, 1/f মানে পাওয়ার। তাহলে প্রথমটা হলো -4D, তাহলে এটা +2D, তাহলে হলো -2D, তাহলে 1/f। তাহলে f টা কত হবে, তাহলে এটা অ্যাকচুয়ালি পাওয়ার বেরোলো p এফেক্টিভ। তাহলে f টা কত হবে 100 বাই হচ্ছে আমাদের p এফেক্টিভ, মানে -100 বাই -2 মানে -50 সেন্টিমিটার। মানে মিটারও করতে পারতে, 1/2 -1/2 মিটার, এখান থেকেও বার করতে পারতে 1/2 মিটার মানে -1/2 মিটার। আচ্ছা, কোন তাপমাত্রায় একটি অর্ধপরিবাহী অন্তরকের মতো আচরণ করে পরম শূন্য উষ্ণতায়? 4 নম্বর, পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতাতে একটি অর্ধপরিবাহী অন্তরকের মতো আচরণ করে। আচ্ছা, টাইমটা আমি একটু দেখি, আমাদের এমসিকিউ গুলো একটু ছোট করে বলে দিই, তাহলে তোমাদের বুঝিয়ে দিই। সহজ এমসিকিউ নিশ্চয়ই হবে, ফটাফট বলে দিই। আর যদি তোমরা জানাবে যদি এমসিকিউ প্রয়োজন না হয়, তাহলে এমসিকিউ গুলো নেক্সট পেজ থেকে আর করাবো না। প্রথমটা কি বলেছে, দুটি আহিত কণার দূরত্ব d, এদের মধ্যে ক্রিয়াশীল বল 9N, দূরত্ব 3D করা হলো। দূরত্ব 3D মানে হচ্ছে বলটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে 1 এর 9 গুণ হবে, তাহলে 1 নিউটন। তাহলে এমসিকিউ এক একটা হচ্ছে 1 নিউটন, মানে হচ্ছে অপশন এ। দূরত্বটা 3 গুণ, তাহলে বলটা হবে 1 এর 9 গুণ 1/d² বা 1/r²। আচ্ছা, নেক্সট, কোন তড়িৎ দ্বিমেরুর একটি বিন্দুতে বিদ্যুৎ ক্ষেত্র মানে তড়িৎ ক্ষেত্র E1 এবং ওই দ্বিমেরুর একই দূরত্বে পার্শ্ববর্তী বিন্দুতে E2। প্রশ্নটা একটু গন্ডগোল। প্রথমটা অক্ষ অবস্থানে E2, অক্ষ অবস্থানে E1, আর লম্ব সমদ্বিখণ্ডক অবস্থানে E2। তাহলে E1 সমান 2E2, E1 সমান 2E2। E2টা বলেছে পার্শ্ব অঞ্চল মানে হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, আর তড়িৎ ক্ষেত্র দ্বিমেরু বরাবর হচ্ছে E1, তাহলে E1টা হবে 2p/d3, আর লম্ব সমদ্বিখণ্ডক হয় p/d3, তার মানে এটা দ্বিগুণ হবে, মানে অপশন বি। 3 সমান্তরাল পাতধারকের মধ্যে তেল রাখা ছিল, তখন ধারকত্ব c ছিল। তেলটা যদি অপসারণ করি তাহলে c/2, এটা তো আমরা করেছি। কারণ মাধ্যম থাকলে ধারকত্ব যদি 2 মাধ্যম প্রবেশ করায়, ধারকত্ব দ্বিগুণ হয়ে গিয়েছিল। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কাকে বলে? কোনো ধারকের পাত দুটির মধ্যবর্তী স্থানে একটি যদি মাধ্যম দিই, পরাবৈদ্যুতিক মাধ্যম, ধারকত্ব যত গুণ বৃদ্ধি পাবে সেটা হলো তার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে দ্বিগুণ ছিল, তাহলে আগে ছিল c, তাহলে এখন বার করে নিলে কথা হবে c/2। আচ্ছা, পরেরটা, একটি তারের রোধ r, একে টেনে n দ্বিগুণ করলে রোধ কত হবে? ওখানে শিখেছি n গুণ করলে কত হয়, n² গুণ, তাহলে দ্বিগুণ করলে কত হবে 2² মানে 4r। চারেরটা হচ্ছে 4r। পাঁচেরটা, আর রোধের একটি সুষম তারকে সমান n খানা টুকরো করা হলো, তাহলে প্রত্যেকটা r/n, একটা রোধ আছে, এটা ধরো রোধ, এটাকে n খানা টুকরো করেছি, তাহলে প্রত্যেকটা কত হবে r/n। এদের সমান্তরালে যুক্ত করা হলো, মানে r/n/n, মানে r/n²। 6 নম্বর কি বলেছে, 20 বিন্দুর তাপমাত্রা হচ্ছে অয়স্চুম্বক থেকে পরাচুম্বক। এটা আমরা জানি, 20 বিন্দুর ডেফিনেশন অনুসারে এই
7টা। চৌম্বক মেরুশক্তি মানে হচ্ছে ভ্রামক বাই দৈর্ঘ্য। ভ্রামক হলো অ্যাম্পিয়ার মিটার স্কয়ার বাই মিটার মানে অ্যাম্পিয়ার মিটার, মানে অপশন সি অ্যাম্পিয়ার মিটার। 8টা। এমসিকিউ গুলো খুব সহজ দিয়েছে। দুটি সমান্তরাল তারের মধ্যে ক্রিয়াশীল বল, দুটো তারের মধ্যে ক্রিয়াশীল বলটা F বলেছে। এখন তো যদি প্রবাহ মাত্রা প্রতিটি তারের প্রবাহ মাত্রা দ্বিগুণ করি, আমরা সূত্র কি জানি? F = μ0/4π2 I1 I2/d। I1 I2 গুণ আছে, তাহলে I1 I2 যদি গুণ থাকে দুটোকেই দ্বিগুণ করি তাহলে 2 দুগুণে 4 গুণ হবে, তাহলে 4F হবে। প্রতিটি প্রবাহ মাত্রা যদি প্রতিটি তারের প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে ক্রিয়াশীল বল হবে, তাহলে 4F। 8টা হচ্ছে 4F, মানে অপশন বি। 9টা। একটি সমতল উত্তল লেন্সের বক্রতা ব্যাসার্ধ 10 সেমি। সমতল উত্তল লেন্সের বক্রতা 10 সেমি প্রকাশ দ্বারা উপাদান আছে 1/f = μ - 1/∞। এটা প্রথমটা হলো ইনফাইনাইট, আর দ্বিতীয়টা হচ্ছে মাইনাস অফ ফাইনাইট। এটার ব্যাসার্ধ r হলে এটার কেন্দ্র দিকে তাহলে প্লাস r, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম μ - 1/r। আচ্ছা, এখান থেকে আমরা মিউটা বার করতে বলেছে, তাহলে μ - 1 হচ্ছে r/f। আর কত দিয়েছে? r দিয়েছে হচ্ছে 10, f দিয়েছে 30, তাহলে 10/30 মানে 1/3। 1 + 1/3 মানে 1.33। 1 + 1/3 মানে 1, মানে 4/3 মানে 1.33, অপশন বি। 10টা। সংকট কোণ দেওয়া আছে, প্রতিসরাঙ্ক কত? sin θc = sin ইনভার্স 1/μ। মিউ দিয়েছে কত? মিউ দিয়েছে হচ্ছে মিউ বার করতে হবে, তাহলে 1 তাহলে মিউ সমান 1/sin 60। sin 60 মানে হচ্ছে √3/2 মানে 2/√3 বি। 10টা হলো বি। 11 নম্বর। এলোমেলো করে করছি, তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে। আচ্ছা, কাঁচ এবং কোয়ার্জের পরম প্রতিসরাঙ্ক এত, তাহলে কাঁচ সাপেক্ষে কোয়ার্জের কত? কাঁচ সাপেক্ষে কোয়ার্জ মানে কাঁচটা নিচে কোয়ার্জটা উপরে, মানে 12/15 না 12/5/3, মানে 12/5 × 2/3। 8/5 হচ্ছে এই। আচ্ছা, 12 নম্বর এমসিকিউ দেখা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, 12 নম্বর এমসিকিউ কি বলেছে? পি&আর এর বিপরীত ব্যাস ক্রমশ বৃদ্ধি করলে নিঃশেষিত অঞ্চলটা চওড়া হয়, এটা আমরা জানি। বিপরীত ব্যাসের ক্ষেত্রে নিঃশেষিত অঞ্চলের বেগ বৃদ্ধি পায়, তাহলে অপশন এ হবে। আচ্ছা, 13 নম্বরে কি বলেছে? কনভার্সনটা তোমরা করে নিও। 39কে ভাগ করা, সেই 2 দিয়ে ভাগ করতে আমি পারছি না, তোমরা করে দাও। একটি অর্ধপরিবাহীর নিঃশেষিত অঞ্চলের ক্ষেত্রে কত? 1 ইলেকট্রন ভোল্ট, মানে আমরা জানি 0.67 1.12 লেস দ্যান 3 eV, মোটামুটি 3 eV কম হলেই হলো, মানে 1 eV। 13টা তোমরা করে নিও, 14টা হচ্ছে 1 eV, অপশন এ। বেশিরভাগই এ দেখছি, সবগুলোই করলে অনেক কটা কারেক্ট যাই হোক, করিয়ে দিলাম এমসিকিউ এসিকিউ গুলো। এখানে একটু মিলিয়ে নিই, এরা করেছে যখন আমাদের উত্তরগুলো একটু মিলিয়ে নেবো। 1-এর এ ঠিক আছে, 1-এর এ ঠিক আছে, 2-এর বি ঠিক আছে, 3-এর ডি ঠিক আছে, 4-এর সি ঠিক আছে, 5-এর ওরা ডি করেছে ঠিক আছে, 6-এর এ ঠিক আছে, 7-এর 7 কোথায় গেল? 7-এর সি, 7-এর হচ্ছে সি ঠিক আছে, 8-এরটা কত করেছে? বি ঠিক আছে, 9টা বি ঠিক আছে, উত্তরগুলো ঠিকঠাকই দিয়েছে। 10-এরটা বি ঠিক আছে, 11টা এ ঠিক আছে, 12টা সি করেছে। কেন 12টা কি আছে?
বিপরীত বায়াসে ভুল উত্তর আছে, সম্মুখ বায়াসে বেদ কমে, সম্মুখ বায়াসে বেদ কমে, বিপরীত বায়াসে কিন্তু বিপরীত বায়াস যদি পরিমাণ বৃদ্ধি করি তাহলে কিন্তু বেদ বৃদ্ধি পাবে। উত্তরটা কিন্তু 12টা এই হবে, সি হবে না। সম্মুখ বায়াসের ক্ষেত্রে বৃদ্ধি করলে বাড়বে, এটা মনে কমে, এটা মনে থাকবে। এটা উত্তরটা ভুল দেওয়া আছে, মানে ওরা করেছে নিঃশেষিত অঞ্চলে বেদ কমে, বিপরীত বায়াসে কখনোই না। বিপরীত বায়াসে যদি আমরা বিপরীত বায়াসের পরিমাণ যদি বৃদ্ধি করি তাহলে আস্তে আস্তে ক্রমশ বেদটা বৃদ্ধি পাবে। উত্তরগুলো মিলিয়ে নিচ্ছি। 12টা উত্তর এখানে ভুল দেওয়া আছে। 13টা কি আছে? 13টা আমরা কত করেছি? 13টা তো আমরা আমি করিনি, তোমরা নিজেরা করবে। আর 14টা এ করেছে, ঠিক আছে। মানে 12 নম্বরের প্রশ্নের উত্তরটা কিন্তু ভুল আছে, ঠিক আছে। করিয়ে দিলাম, একটা ভুল ছিল ওখানে, সেটা কারেক্ট করিয়ে দিয়েছি। তো সমাধানটা কমপ্লিট হয়ে গেল আমাদের এই পেজে। তোমরা বলবে কেমন লাগলো। নতুন টেস্ট পেপার করে আমি দিয়ে দেবো ছবিটা, যাদের কাছে আমাদের ছায়া প্রকাশনের টেস্ট পেপার নেই তোমরা ডেসক্রিপশন থেকে কোশ্চেনের লিঙ্কটা দেখে নেবে, সমাধানটা করে নেবে। এরপরে আমরা আবার এবিটিএ করবো, অল্টারনেটভাবে করতে থাকবো, ঠিক আছে। আমি এটা 17 করলাম, নেক্সট দিন 16 করবো, আস্তে আস্তে সামনের দিকে এগোবো। সামনের দিকে এগুলো সব থিওরি প্রশ্ন, তো দেখলাম লাস্ট থেকে শুরু করাই ভালো, ঠিক আছে। তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আর কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে থাকো আর সমাধানগুলো দেখতে থাকো, তাহলেই হবে। আর এমসিকিউগুলো ভালো করে প্র্যাকটিস করো, এমসিকিউতে কিন্তু অনেক নম্বর থাকে, ঠিক আছে। আজকে আলোচনা এখানে আমি শেষ করতে